সন্ধ্যা হব পার্কের ভিতর বসে আছে নিখিল আর মিঠি। প্রথমে ওরা নিজেদের মধ্যে খানিকটা দূরত্ব নিয়ে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পর নিখিল মিঠির দিকে একটু এগিয়ে আসতেই মিঠিও নিখিলের দিকে এগিয়ে যেতে কিছুটা সাহস পেল। আপাতত দুজনের মাঝে দূরত্ব কয়েক ইঞ্চির মাত্র। আচমকাই নিখিল নিজের হাতটা মিঠির হাতের ওপর রাখল। মিঠি নিখিলের দিকে তাকালো। নিখিলের চোখ দুটো বেশ অনেক কথা বলতে চাইছে মিঠিকে, তা ও কিছুটা হলেও বুঝতে পারছে। নিখিলের কিছু বলার আগেই মিঠি বলে উঠল, কিছু বলবেন? নিখিল তখন নিজের হাতটাকে মিঠির হাতের মাঝে মুঠিবদ্ধ করে বলল, আই থিঙ্ক আই লাভ ইউ এন্ড আই নিড ইউ। কথাটা শুনে মিঠির মুখের হাসিটা খানিকটা চওড়া হলো আর মনে খানিকটা হলেও অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাজ করতে লাগল। আসলে রুদ্রর সাথে এখন আর সম্পর্কটা ঠিক আগের মতো নেই, বলতে গেলে বিচ্ছেদের পর্যায়। আর ওর এই দুঃসময়ের মাঝে নিখিল ওর পাশে এসে দাঁড়িয়েছে। নিখিলের যে ওর প্রতি একটা অন্যরকম অনুভূতি ছিল সেটা মিঠি বুঝতে পারত, কিন্তু নিখিল যে সেটা এত তাড়াতাড়ি মুখের ভাষায় প্রকাশ করে দেবে তা মিঠির ধারণার বাইরে ছিল। মিঠিও নিখিলের হাতের উপর হাত রেখে বলল, আপনি আমার সমস্ত কথা জেনেও আমাকে মেনে নিতে রাজি? নিখিল তখন একজন প্রেমিক পুরুষের মতো বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি, তোমার অতীতকে নয়। তাই তুমি কি কোথা থেকে এসেছে, তুমি কে, তার কোনো কিছুরই জানার ইচ্ছা বিন্দুমাত্র আমার নেই। শুধুমাত্র ভবিষ্যতে তোমাকে আমার পাশে পেতে চাই, এটাই আমার ইচ্ছা। আর তাছাড়া 1 বছর হলো আমরা পরস্পরকে চিনি, হয়তো এখন সম্পর্কটা গভীর হয়েছে, তা আরও ভালোভাবে হতে পারে। তুমি চাইলে আমরা পরস্পরকে আরও ভালোভাবে চিনতে পারি, জানতে পারি, একে অপরকে বুঝতে পারি। মিঠি মুচকি হেসে বলল, ঠিক কিভাবে জানতে পারি? নিখিল মিঠির কাছে খানিকটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমরা লিভ ইন রিলেশনশিপেও থাকতে পারি যদি তুমি রাজি থাকো তো। গড়িয়াতে আমার ফ্ল্যাট আছে, সেখানে কেউ থাকে না, আর এমনিতে আমার পরিবার বলতে সবাই মুম্বাইতে থাকে, শুধু ব্যবসার খাতিরে আমাকে এখানে থাকতে হয়। আমরা প্রথমে লিভ ইন রিলেশনশিপ থাকব, তারপরে একে অপরকে জানব বুঝব, তারপর আমরা বিয়ে করব। এরপরও যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে খুশি নও তাহলে ফাইন, আমি তোমাকে জোর করব না কখনো আমাকে বিয়ে করার জন্য। লিভ ইন রিলেশনশিপ কথা শুনে মিঠি খুব অবাক হল। রুদ্র ওকে এমন প্রস্তাব কখনো দেয়নি, কিন্তু নিখিলের হঠাৎ এমন করে বলায় মিঠি খানিকটা হলেও ঘাবড়ে গেল। লিভ ইন রিলেশনশিপ কথার অর্থ মিঠি বোঝে, খুব ভালোভাবেই বোঝে। আর সবচেয়ে বড় কথা হলো মিঠি নিখিলকে এখনও ঠিকভাবে জানেও না, তবুও হট করে একটা অপরিচিত মানুষের সাথে লিভ ইন রিলেশনশিপে যাওয়া। কথাগুলো ভেবে মিঠি খানিকটা চতুরতার সাথে মিথ্যা বলে উঠল, অ্যাকচুয়ালি আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাকে বলেছি যে আমি রুদ্রকে ছেড়ে কালকেই রুদ্রর বাড়ি থেকে মার কাছে চলে যাব। তাই মা জানে যে আমি সেখানে, কিন্তু এখন হুট করে আপনার সাথে লিভ ইনে থাকতে গেলে মা কি বলবে নাকি? নিখিল তখন বললি, সমস্যার কি আছে, সেই তো আমরা বিয়ে করব। মিঠি যেন কোনোভাবে রুদ্রর কথাতে সম্মতি দিতে পারছে না দেখে নিখিলের মুখে বিরক্তির ছাপ মিঠি স্পষ্ট লক্ষ্য করতে পারছে, কিন্তু এখন ওর কোনো রকম বোকামতে যদি নিখিল হাতছাড়া হয়ে যায় তবে ওর চাকরিটাও যাবে সাথে, নিখিলের মতো একজন ও ছাতছাড়া হবে ভেবে মিঠি কিছু বলতে যাবে, তখনই হঠাৎ নিখিল বলল, আচ্ছা ঠিক আছে, আমরা লিভ ইনে যাব না, একেবারে বিয়েই করব। পরের সপ্তাহে আমার বাবা মাকে আমি আমাদের বাড়িতে ডাকি, ডেকে তোমার সাথে তাদের মুখোমুখি কথা বলিয়ে দিই, আর ততদিনে তুমি রুদ্রর সাথে ডিভোর্সের আপিল করো। নিখিলের কথা শুনে মিঠি যেন আকাশের চাদর হাতে পেলে আবেগের বশে নিখিলকে জড়িয়ে ধরল শক্ত করে, যেন হাতের কাছে অনেক খাজানার সন্ধান পেয়েছে ও, ছাড়লেই হাতছাড়া হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বুঝেছেন নিখিল, আই লাভ ইউ সো মাচ। কত সহজ ভাষায় নিখিলকে মুহূর্তেই আই লাভ ইউ বলে দিল, এমনভাবে রুদ্রকেও নিজের কাছে টেনে এনে নীলুর কাছ থেকে কেড়ে নিয়েছে ও। নিখিল মিঠিকে ছাড়িয়ে বলল, তাহলে আসছো তো পরের সপ্তাহে আমাদের বাড়িতে? সন্ধ্যা বেলার দিকে এসো, রাত্রে ডিনার করে ফিরবে কেমন? মিঠি লাজুক ভঙ্গিতে বলল, আচ্ছা। রাতের বেলা সবাই খেতে বসেছে একসাথে। শ্রাবণের মা মাছের বড় মাথাটা নীলুর পাতে তুলে দিতেই নীলু ওনার দিকে থতমত চোখ করে তাকালো, খানিকটা হতাশ হয়ে বলল, এটা তুমি কি করলে? এটা তুমি ভাইয়াকে দাও।
শ্রাবণের মা ধমকের সুরে বললেন, চুপচাপ খেয়ে নে, আর কোনো কথা না। তাছাড়া এটা শ্রাবণেরই হুকুম, ওর কথা না শুনলে ও কিন্তু খুব রেগে যাবে। নীলু শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ একমনে খেয়ে যাচ্ছে। তার মুখ ভঙ্গি দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে আশেপাশের কোনো কথা তার কানে যাচ্ছে। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে নীলু একটা শুকনো ঢোক গিলল। আজকাল একটুই বেশিই ভয় পায় শ্রাবণকে। সময়ের সাথে সাথে জীবনকে ঘিরে ধরে একটা সিরিয়াসনেস গড়ে উঠেছে শ্রাবণের মাঝে, সেটা নীলুর চোখে স্পষ্ট। নীলু কোনো কথা না বাড়িয়ে খেতে শুরু করল। এত বড় মাছের মাথাটা ওর পক্ষে কখনোই খাওয়া সম্ভব নয়, তবুও যতটা পারে চেষ্টা করবে। শ্রাবণের ধমক শুনে মন খারাপ করে থাকার থেকে তো ভালো। হঠাৎ শ্রাবণের মা জিজ্ঞাসা করে উঠলেন, এই কেসটা কি অনন্তকাল ধরে চলবে? আমার তো মনে হচ্ছে এখন যে রুদ্র ইচ্ছা করেই মিঠিকে করতে আনছে না, যাতে তাড়াতাড়ি কেসটা শেষ হয়ে যায়, আর কেস শেষ হলে তো আমরাই তো জিতব। শ্রাবণ খেতে খেতে থেমে গেল। কিছু কথা যেন গলায় এসে আটকে রয়েছে, তা চাইলেও সবার সামনে বলার মতো পরিস্থিতি কখনোই গড়ে উঠবে না। সকালে উকিলের কথাটা বড্ড কানে বাজছে। এই কেসটা জেতা টাফ, কারণ অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ নেই। থাকলে আলাদা কথা, আর সবচেয়ে বড় কথা হলো প্রমাণ সংগ্রহ করতে গেলে আরও অনেক বেশি টাকা লাগবে। তোমরা যত তাড়াতাড়ি টাকাগুলো দিতে পারবে ততই ভালো, তত কেস তাড়াতাড়ি এগোবে। তাছাড়া সত্যির প্রমাণ পেতে খাটনি বেশি লাগে, কিন্তু মিথ্যা খুব সহজ আর সুন্দরভাবে উপস্থাপন করা যায়। উকিলের বলা কথাটা শুনে শ্রাবণের শরীরের উষ্ণ রক্তগুলো যেন আরও তাপমাত্রা বাড়াতে লাগল। শ্রাবণের মা আর শ্রাবণ অনেক আশা নিয়ে উকিল হিসাবে ওনার কাছেই গিয়েছিলেন। ভেবেছিলেন যে আত্মীয়তার সম্পর্কের খাতিরে হয়তো কিছুটা হলেও টাকা মুকুব হবে, কিন্তু টাকার গন্ধে কারোরই আর সঠিক ধ্যান জ্ঞান থাকে না। যাদের মাত্রাতিরিক্ত থাকে তারা আরও বেশি চাই, আর উনিও ঠিক সেই সকল মানুষদের মধ্যে পড়েন। শ্রাবণ শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়েছিল আর হাতে টাকা গুজে দিয়েছিল। সকালের কথাগুলো চাইলেও নীলু আর ওর মাকে বলতে পারবে না। শ্রাবণ বললেই তাদের মনোবল নষ্ট হবে, নীলু পিছিয়ে আসবে। কিন্তু শ্রাবণ যখন একবার দায়িত্ব সহকারে এই যুদ্ধে নেমেছে, তাই যতক্ষণ না আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ততক্ষণ ও লড়েই যাবে। শ্রাবণ গ্লাস থেকে জল খেয়ে বলল, উকিল বলেছেন খুব তাড়াতাড়ি এই কেসটা শেষ হবে, তাছাড়া আমরা তো সত্যর পক্ষে, আমাদের ভয় কোথায়? নীলু শ্রাবণের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। যেখানে এই যুদ্ধে ও নিজেই বারবার মনোবল হারাচ্ছে, সেখানে সব দিক সামলে শ্রাবণ এই কেসটাতে এত মনোবল কোথায় পায় নীলু সত্যিই জানে না। হয়তো জানবে কখনো। আপাতত কিছু কিছু জিনিস না হয় অজানাই থাক, মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত জিনিস ও মনোবল দেই, আর এক্ষেত্রে তার জ্বলন্ত উদাহরণ শ্রাবণ। শ্রাবণের মা শ্রাবণের এই কথাটা শুনে বলে উঠলেন, হ্যাঁ রে, তোর মামার টাকা পয়সার ব্যাপারে কিছু বলেছে? মানে একটু কি কম কম নেবে কিছু? ও ছোটবেলায় খুব দয়ালু ছিল, কেউ কিছু চাইতে না চাইতেন দিয়ে দিত, এখনও ঠিক তেমনটাই আছে হয়তো। শ্রাবণ ওর মায়ের কথা শুনে নিজের মনেই তাচ্ছিল্যর হাসি হাসল। মানুষ যে চিরকাল একই রকম থাকেন তার প্রমাণ হয়তো শ্রাবণের দূর সম্পর্কের উকিল মামা, যিনি এভাবেই সাধারণ মানুষদের লুটে নেন একটা ভালো কিছুর আশা দেখিয়ে। শ্রাবণ কিছু বলল না, চুপচাপ খেয়ে উঠে পড়ল। অযথা জিনিস নিয়ে মিথ্যা বলার একটা সীমা শ্রাবণ কখনোই লঙ্ঘন করবে না, তাই চুপ থাকায় শ্রেয়। লিফটে উঠে ৬ নম্বর ফ্লোরের বাটনটা প্রেস করতেই মিঠির পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটা বলে উঠল, কি গো মিঠি, আগে তোমাকে তো দেখতাম মাসে মাসে একবার আসতে, কিন্তু এখন যে রোজই আসো, ব্যাপার কি? তাছাড়া নীলু বৌদিকে তো আর দেখি না, উনি কি বাবার বাড়ি গেছেন? রুদ্র নীলু এদের কথা মিঠির রাগকে বাড়িয়ে দিতেই যথেষ্ট, আর ঠিক তাই হল। ওদের কথা শুনতেই মিঠির রাগটা বেড়ে গেল, তবুও ভদ্রতার খাতিরে বেশ শান্তভাবেই বলল, নীলু আর রুদ্রর ডিভোর্স হয়ে গেছে 1 মাস হতে যাই, আর আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে নীলু কই? সব খবরই তো রাখেন, তাহলে এই খবরটা রাখেননি? মিঠির কথায় উনি বেশ চমকে গেলেন।
ওনার ও আর বুঝতে বাকি রইল না যে মিঠির সাথে তাহলে রুদ্রর নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক আছে। খবরটা উনি বেশ ভালোভাবেই ওনার কানে পুরে নিলেন। এবার এই জিনিসটাই ওনাদের কদিন এন্টারটেইনমেন্টের জন্য যথেষ্ট। বেশি কিছু না করলেও হয়তো এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে অন্য ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মহিলার সাথে গসিপ করবেন। মিঠি ওর আর শ্রাবণের বিয়ের কথাটা বলল না, কারণ এই 1 মাস হলো ওদের বিয়ে হয়েছে। সেটা যদি ওনাকে বলতো তাহলে উনি হয়তো মিঠিকে আরও কিছু কথা শোনাতেই। তাছাড়া শ্রাবণের সাথে যখন ওর ডিভোর্সটা হয়েই যাবে তখন এসব ব্যাপারে বাইরের লোককে জানানোর মতো বোকামো মিঠি কখনোই করবে না। উনি মিঠিকে ওনার কড়া ভাষায় জবাব দিতে যাবেন তার আগেই মিঠি বলল, নিন আপনার ফ্লোর এসে গেছে। উনি মিঠির দিকে রাগী চোখে তাকালো, মুখ বেঁকিয়ে চলে গেলেন। আসলে শহরের মানুষরা কেউ কারোর সুখ সহ্য করতে পারে না, যে যার মতো থাকে, কিন্তু মহিলারা গসিপ করতে ছাড়ে না। মিঠি হাত ঘড়ির দিকে তাকালো, রাত 9:30। আজ তাড়াতাড়ি ফিরেছে কারণ রুদ্র এই কদিন আগে ফিরছে আর মদের আসর জমাচ্ছে, তাই রুদ্র যাতে নেশায় অবচেতন হয়ে ঘুমিয়ে পড়ার আগে মিঠি যাতে ডিভোর্সের কথাটা বলতে পারে সেই কারণেই তাড়াতাড়ি ফেরা। 6 ফ্লোরে নেমে গেল মিঠি। কিছু পা হেঁটেই রুমের সামনে যেতেই দেখল যে দরজা লক করা। অন্য দিন এতক্ষণ দরজা লক করা থাকে না, কারণ অন্যদিন রুদ্র তাড়াতাড়ি ফেরে, তার মানে আজকে রুদ্র এখনো ফেরেনি। যাই হোক, মিঠির জন্য ভালোই হলো, রুদ্রর চেতনা থাকা অবস্থায় সব বলতে পারবে ভেবেই মিঠির ভালো লাগছে কিছুটা। মিঠি রুমে না ঢুকতেই ওর পিছন পিছন রুদ্র রুমে ঢুকলো। মিঠি ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে যেতে নিলেই রুদ্র হাতের ঘড়ি খুলতে খুলতে বলে উঠল, নেক্সট ডেট তোমাকে করতে যেতে হবে, না হলে আইন তোমার ওপর কড়া নজরদারি রাখতে বাধ্য হবে। রুদ্রর কথা শুনে মিঠি অবাক হল। রুদ্রর উপস্থিত বুঝতে পেরে বলল, আমি করতে যাব না, আমার অফিস আছে, আমার সময় হবে না। রুদ্র মিঠির কাছে গিয়ে বলল, দেখো রাগ করো না, সব ভালোই হবে যা হবে। আর আমি তোমার সাথে খারাপ বিহেভ করেছি তার জন্য আই এম রিয়েলি সরি। আসলে রাগের মাথায় বলে ফেলেছি, বোঝই তো। মিঠি রুদ্রর দিকে দাঁতে দাঁত চেপে বলল, এখন আর সরি বলে লাভ নেই, আমি আর তোমার সাথে থাকব না, আই ওয়ান্ট ডিভোর্স। রুদ্র মিঠির কথা শুনে তাচ্ছিল্যর সুরে হাসতে হাসতে বলল, ওয়েট, ইউ ওয়ান্ট ডিভোর্স রাইট? মিঠিও রেগে বলল, হ্যাঁ, থাকব না তোমার মতো মানুষের সাথে যে আমাকেই কখনো ভালোবাসেনি, কেবল আমার শরীরটাকে ভালোবেসেছে। রুদ্র এবার রেগে গিয়ে এক হাতে মিঠির 2 হাত শক্ত করে চেপে ধরে আর এক হাত দিয়ে মিঠির মুখটা চেপে ধরে বলল, তুমি কি একটা সত্যি কথা জানো যে তুমি একটা পতিতা? মানে রিয়েলি ইউ আর এ প্রস্টিটিউট? যে একটা বিবাহিত পরপুরুষকে নিজের করে পেতে চাই, তার শরীর বিলিয়ে দেই শুধু তার সাথে রাতে পর রাত কাটাবে বলে সে পতিতাই হয়। আর তুমি মেয়েটাই এটা পতিতা, যে শরীর বিলিয়ে দিয়ে সুখ খোঁজার জন্য একবার এই পুরুষ তো আর একবার অন্য পুরুষের কাছে যাও। তুমি কি ভাবলে এত সহজে তোমাকে ছেড়ে দেব? না না, তোমার জন্যই তো আজ এত কিছু ডার্লিং, তোমার জন্যই নীলুকে ডিভোর্স দিলাম, কোর্টে কেস লড়ছি, আর তুমি এখন ডিভোর্স নিয়ে মুক্তি পেতে চাও আর আমি এত সহজে দিয়ে দেব? না না, একদম না। ইচ্ছা থাক বা না থাক, দিন শেষে এই ফ্ল্যাটে তোমাকে না পেলে তোমাকে গুম করে দেব একদম। কথাটা বলে মিঠিকে ছেড়ে দিল। মিঠি বড় বড় শ্বাস নিচ্ছে। রুদ্রকে গালিগালাজ করে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু সেই শক্তিটুকু ওর মাঝে নেই। হাঁপাতে হোপাতে ডাইনিং টেবিলের ওপর থাকা বোতলটা নিয়ে ঢকঢক করে জল খেল। রুদ্র ওয়াশরুমে ঢোকার আগে বলল, আমি এক্ষুনি আসছি, পালানোর চেষ্টা করলে খবর আছে। মিঠির গলা শুকিয়ে আসছে রুদ্রর এমন কাজে, তবে আর যাই হোক, রুদ্রর সাথে থাকবে না, দরকার হলে রুদ্রর বিরুদ্ধে গিয়ে কাজ করবে। স্টেজে গান গাইছে শ্রাবণ, নীলুও সাথে এসেছে। আজ সেমি ফাইনাল, আজকে ফার্স্ট হলে শ্রাবণ ফাইনালে গিয়ে গাইবে, নতুন অ্যালবাম বানানোর সুযোগ পাবে, গান হিট হলে ওর আরও গান আসবে। নীলু কেবল বাইরে দাঁড়িয়ে উপওয়ালাকে ডাকছে যাতে তিনি যেন ওদের জীবনে ভালো কিছুর আগমন ঘটান। ওয়েটিং রুমে বসে আছে নীলু। শ্রাবণের সব জিনিস ওর কাছে, ভয় ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ গানের মাঝে নীলুর কাছে কল এলো। নীলুর ফোনে কল এসেছে, অচেনা নাম্বার থেকে।
নীলু অনেক দ্বিধা নিয়ে কলটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। মিঠি বলছি, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল। মিঠির নাম শুনে নীলুর চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। চুপচাপ রইল, গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। কি বলবে ও? নীলুর নিস্তব্ধতা দেখে মিঠি বলল, আই ওয়ান্ট টু হেল্প ইউ। আই মিন রুদ্রর এগেইনস্টে প্রমাণ জোগাড় করতে আমি তোমাকে হেল্প করব। নীলু ভাবল মিঠি হয়তো মজা করছে, কারণ আজ মিঠির কারণেই ওদের বিচ্ছেদ। নীলু বলল, আমার কোনো হেল্প লাগবে না কারোর থেকে, সরি রং নাম্বার। কথাটা বলে কেটে দিতে গেলেই মিঠি বলল, আর একটা অপশন আছে, তুমি চাইলে রুদ্রর কাছে ফিরে যেতে পারো, কারণ আমি রুদ্রকে ডিভোর্স দিচ্ছি। তাই তুমি এখন ওর লাইফে থাকলে কি না থাকলে আই ডোন্ট কেয়ার। তাই এই সব কিছুর জন্য তোমার সাথে দেখা করার প্রয়োজন, আসবে? নীলু চুপ করে আছে। রাগে শরীরে জ্বালা ধরছে, ঘৃণা লাগছে তীব্র। একটা মেয়ে কতটা খারাপ হতে পারে, আর কতটা নিচে নামতে পারে। মিঠি আবার বলল, আমি যতদূর জানি কালকে আবার তোমাদের কোর্টে ডেট আছে। আমি কালকেও যাচ্ছি না, তাই আশা করি কেস কালকেও এগোবে না। যতক্ষণ না আমি যাচ্ছি কেস নড়বে না, উল্টে টাকা নষ্ট হবে। তাই পরের মঙ্গলবার আমি গড়িয়াতে থাকছি। তুমি যদি চাও যে এই কেসের সমাধান হোক অথবা রুদ্রকে ফিরে পেতে, তাহলে সেদিন বিকাল 4:30 দেখা করো। আমি লোকেশন শেল্ড করে দেব, বাকিটা তোমার ওপর নির্ভর করছে। কথাটা বলে মিঠি কল কেটে দিল। নীলু ফোনটা নিয়ে ব্যাগে ঢোকালো আর বেরিয়ে গেল ওখান থেকে। বাসায় এসে হাতে থাকা ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে দিল নীলু। শরীরটা রাগে ভীষণভাবে থরথর করে কাঁপছে। কি করবে বুঝতে পারছে না ভেবে জোরে চেঁচিয়ে উঠল আর নিজের মাথার চুলগুলো জোরে টানতে লাগল। মনের মাঝের জ্বালাপোড়েনটা অনেকটাই বেশি। এ ক্ষতের চিকিৎসা যে মিলেও মিলছে না নীলুর। কিছুক্ষণ উন্মাদের মতো চিৎকার করার পর এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল নীলু। নিজেকে নিজে বলতে লাগল, আমি কি খুব খারাপ? সবাই আমাকে নিয়েই কেন ছিনিমিনি খেলে? আমাকেই কেন সবাই শেষ করে দিতে চাই? আমাকেই কেন বারবার লাঞ্ছনার শিকার হতে হয়? আমি কি কখনো তার হব না, নাকি সমাজ আমাকে তার হতে দেবে না কোনোটা? আমি তো চেষ্টা করছি বারবার। নীলুর অঝোর ধারার কান্নার মাঝে কারোর তীব্র পদধ্বনি শুনতে পেল। নীলু বুঝল শ্রাবণ এসেছে। নিজের চোখ মুছে নিয়ে মেঝে থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। শ্রাবণ গিয়ে নীলুর কাছে দাঁড়াল। নীলুকে ও এমনিতেই কখনো একা একা ছাড়ে না, সবসময় চোখে চোখে রাখে। আর নীলু আজকে প্রোগ্রাম শেষ হওয়ার আগেই আচমকাই চলে এসেছে। প্রোগ্রাম শেষ করে নীলুকে খুঁজে না পেয়ে ওর মেজাজটাই গরম হয়ে গিয়েছিল। ওর ফোনটাও যেহেতু নীলুর কাছে ছিল, তাই ফোন করে খোঁজ নেওয়ার ও কোনো উপায় ছিল না। শ্রাবণ নীলুকে এবার খানিকটা ধমক আর বকুনির সুরে বলতে লাগল, পা দুটো বড্ড চঞ্চল হয়েছে তাই না? এখন তো এক পা চলতে গেলেও পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করিস না। যখন তখন হুট করে না বলে কইয়ে চলে যাস। তোকে না আমি বলেছিলাম যে যতক্ষণ না আমি স্টেজ থেকে নামছি ততক্ষণ তুই এক পাও এগোবি না ওখান থেকে, কি বলিনি? নীলু চুপ করে আছে, মুখ বুজে সব কথাগুলো হজম করছে। হয়তো এই মুহূর্তে ওর কথা বলার কোনো ইচ্ছা বা মন মানসিকতা নেই। নীলুকে চুপ থাকতে দেখে শ্রাবণ এবার আরো জোরে ধমক দিয়ে বলল, আমার কথা কি তোর কানে যাচ্ছে না, নাকি নিজের মর্জি মতো চলতে আর বুঝতে শিখে গেছিস যে আমার আর কোনো প্রয়োজন নেই কোনোটা? নাকি আবার আগের জায়গায় ফিরে যেতে চাস কোনোটা? নীলু এবার শ্রাবণের দিকে ঘুরে ও উচ্চস্বরে আঙুল উঁচিয়ে বলল, একদম চুপ, আর একটাও কথা নয়, নো মোর ওয়ার্ড। আর একটাও আলতুফালতু কথা বললে আমি যে কি কি ঘটাবো তা হয়তো তুমি জানো না। শ্রাবণ নীলুর ধমকের থেকেও বেশি অবাক হল নীলুর চোখের দিকে তাকিয়ে। চোখের নিচের অংশটুকু ভেজা ভেজা, চোখের কালো মণির আশেপাশের অংশটুকুর মাঝে থাকা শিরা উপশিরাগুলির মাঝে রক্ত চলাচলের ছাপ বিদ্যমান। মুখটা ফোলা, চুলগুলো অগোছালো। নীলুকে এমতো অবস্থায় দেখে এক প্রকার চমকে গেল। মনে মনে নিজেকেই অনেক প্রশ্ন করতে লাগল, তাহলে কি নীলুর মন খারাপ? নীলুর প্রতি আমার এই রুক্ষতা প্রকাশ করাটা কি এই মুহূর্তে আমার দ্বারা ঘটা সবচেয়ে বড় ভুল? শ্রাবণের গলটা ধরে এলো। শুকনো ঢোক গিলতেই গলার মাঝে অদ্ভুত ব্যথা অনুভব করতে লাগল।
নীলুকে কিছু বলার মতো পরিস্থিতি আর নেই, ও নিজেই নীলুকে এভাবে সহ্য করতে পারছে না। শ্রাবণের নীলুকে নিয়ে এত আকাশ পাতাল কল্পনার মাঝেও শ্রাবণের কানের মধ্যে বাজতে লাগল নীলুর নরম কণ্ঠে অগোছালো কর্কশ সুরের কথাগুলো। আপনি যা বলবেন আমাকে কি সেটাই করতে হবে? আপনার বাড়িতে পড়ে আছি বলে যা খুশি তাই? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? আমার নিজের পা দুটো চালাতেও যদি অন্যর অনুমতির প্রয়োজন হয় তাহলে পা দুটো কেটে ঘরে রেখে দিন, দরকার কি? আমি হলাম সবার গড়া খেলনার পুতুল, যে যখন যেভাবে খুশি আমাকে নাচাই। আমার তো মন বলে কিছু নেই, আছে বলতে কেবল শরীরটা যা বিলিয়ে দেওয়ার জন্যই তো আমার জন্ম, তাই না? শ্রাবণ এর থেকে আর বেশি কিছু শুনতে পারল না। নীলুকে আর বেশি কিছু বলার সুযোগ না দিয়ে ওর কথার মাঝে বেরিয়ে গেল। নীলু ওর রাগ প্রকাশ করতে গিয়ে নিজেকে আর নিজের চরিত্রকে অনেকটা নিচে নামিয়ে ফেলছে, আর নিজের চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করছে যা শ্রাবণ কখনো সহ্য করতে পারবে না। ও জানে ও সেখান থেকে চলে আসলে নীলু এমনিতেই শান্ত হয়ে যাবে, তাই নিজে পরিস্থিতি বুঝে নিজেকে সামলে বেরিয়ে এলো সেখান থেকে। শ্রাবণ চলে যেতেই নীলুর মুখের ভাষা যেন বন্ধ হয়ে গেল। শ্রাবণের সামনে নিজের রাগগুলোকে বেশ ভালোই প্রকাশ করছিল, এখন কাকে বোঝাবে? কাকে শোনাবে ওর অভিযোগ? এই চার দেওয়ালে বন্দি ঘরকে? সে কি আদেও নীলুর অভিযোগ বুঝবে? পরের দিন যথারীতি ওরা কোর্টে উপস্থিত। আজকে যদিও শ্রাবণ আসেনি, শ্রাবণের মা আর নীলু এসেছে। নীলুর যেন কিছুতেই রাগটা কমছে না। এত দীর্ঘস্থায়ী রাগ ওর 20 বছরের জীবনকালে হয়েছে কি বলতে পারে না, তবুও অজান্তেই গেটের দিকে তাকাচ্ছে যদি শ্রাবণ আসে। আদালতের বিচার শুরু হবে 12:45-এ, এখন ঘড়ির কাঁটা 12:30-এ থেমে আছে। শ্রাবণের মা তার উকিল ভাইয়ের সাথে হয়তো জরুরি কোনো কথা বলতে গেছেন। নীলু চুপচাপ বসে আছে। হঠাৎ মনে হলো কেউ ওর পাশে এসে বসল। নীলু চোখ খুলে তাকাতেই দেখল রুদ্র ওর পাশে বসে আছে। চেহারায় পরিবর্তন স্পষ্ট, মুখের দাড়িগুলো বড্ড বড় বড় হয়ে গেছে। আগে তো একটু দাড়ি বড় হলেই নীলু জোর করে দাড়ি শেভ করতে বলতো। পরনের শার্টটাও খানিকটা ময়লা, চুলগুলোতে ফ্যাকাশে ময়লার আভাস। আগে নীলু কখনো রুদ্রর কোনো অযত্ন হতে দিত না, সব সময় যত্নে রাখত ভালোবেসে, কিন্তু সেই ভালোবাসা বোঝার ক্ষমতা হয়তো রুদ্রর ছিল না। থকলে হয়তো পরনারীতে আকৃষ্ট হতে পারত না কখনোই। রুদ্রকে চোখের সামনে দেখে আজ বহুদিন পর ভালোভাবে তাকে অনুধাবন করার চেষ্টা করছে নীলু। নীলু রুদ্রর দিকে তাকিয়ে আছে দেখে রুদ্র বলল, কি জানে মন চলছে তো ঠিকঠাক? ভারী তেজ দেখিয়ে তো চলে এলে। আমার কাছে পড়ে থাকলে দিন শেষে তোমার শরীরের চাহিদা মিটত। এখন কি সেটাও হচ্ছে নাকি? কথাটা বলে রুদ্র খানিকটা হাসতে লাগল। নীলু শক্ত পাথরের মতো হয়ে বসে আছে। ইচ্ছা করছে এক্ষুনি রুদ্রকে সবার সামনে ফেলে মাটিতে ধাক্কা মেরে পা থেকে জুতো জোড়া খুলে নিয়ে সপাটে ওর গালে মারতে, কিন্তু নারীরা নাকি অসীম ধৈর্যশালী হয়। তাই এত সহজে নীলুর মেজাজ হারিয়ে ফেলা কি আদর্শ নারীর লক্ষণ? নীলু দাঁতে দাঁত চেপে বসে আছে। পাশে রুদ্র একের পর এক কটু কথা বলেই চলেছে, কিন্তু নীলু যেন মুখ বুজে সহ্য করছে। কিছুটা সময় পর চোখ বন্ধ করে নিয়ে সব সহ্য করতে লাগল। হঠাৎ অনুভব করল কানের কাছে রুদ্রর গলার আওয়াজটা আর ভেসে আসছে না। চমকে গিয়ে চোখটা খুলতেই দেখল ওর পাশে শ্রাবণের মা বসে আছে, আর আশেপাশে কোথাও রুদ্র নেই। তার মানে এতক্ষণ ওর সাথে যা যা ঘটছিল তা কেবলমাত্র ওর কল্পনা। কথাটা ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। যদি সত্যিই চোখ খুলে দেখত তাহলে হয়তো আজ একটা বিরাট বড়সড় কাণ্ড ঘটিয়ে বসত নীলু। হাত ঘড়িটার দিকে তাকালো, 12:43 বাজে। রুদ্রর দেখা মিলল না আশেপাশে কোথাও। মিঠির কথাগুলো মনে আসছে বারবার। মেয়েটা আজকেও এলো না, তার মানে ওই মিঠির সাথে দেখা না করলে মিঠি সত্যিই আসবে না। কথাটা ভেবেই নীলুর বিরক্তি সহ রাগের মাত্রাটা তীব্র হলো। জর্জ আসার 1 মিনিট আগেই রুদ্র এসে গেছে। নীলু একটা বার ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল।
চেহারায় একটা বদ্ধ মাতালের ছাপ স্পষ্টভাবে ধরা পড়ছে। রুদ্রর দিকে তাকাতেও যেন আজ বিরক্তি লাগছে, কিন্তু কোনো একসময় এই মানুষটার ঘুমন্ত মুখের দিকে চেয়ে চেয়ে কতটা সময়ই না নীলু পার করেছে ভাবলেই শরীরের মাঝে শিহরণ বয়ে যায়। নীলুকে আজও তার মতামত জানানোর জন্য ডাকা হলো। রুদ্র বেশ আয়েশ করেই ওর জায়গায় নিশ্চিন্ত হয়ে বসে আছে। নীলু যেতেই রুদ্রর লয়ার নীলুকে প্রশ্ন করে উঠল, আপনার নাম কি? নীলু বেশ নরম কণ্ঠেই বলল, জি সারিকা নীলাঞ্জনা। উনি নীলুর কথাটা শুনে বেশ ভাবুক সুরেই বললেন, শুধুই কি সারিকা নীলাঞ্জনা? কোনো পদবি নেই আপনার? বংশ পরিচয় হিসাবে কোনো পদবি তো নিশ্চয়ই থাকবে, তাই না? ওনার কথাটা শুনে নীলুর পুরনো সব কথা মনে পড়ে গেল। ওর বাবার মৃতদেহের ছবি যেন ওর চোখে ভাসছে, মনে পড়ে যাচ্ছে ওর মায়ের বলা কথাগুলো। নীলু এবার রুক্ষ গলায় বলল, জি না, আমার কোনো পিতৃপরিচয় নেই, থাকলেও তা আমার জানা নেই। নীলুর কথা শুনে রুদ্রর উকিল বলে উঠলেন, মাইলর্ডের দ্বারা প্রমাণ হয় যে অভিযোগকারী পরিচয়হীন, উনি মানুষটাই মিথ্যা দিয়ে গড়া। এই কথা শুনে নীলুর লয়ার গর্জে উঠে বললেন, অবজেকশন মাইলর্ড, আমি মনে করি আমার প্রতিপক্ষ বন্ধু তিনি অযথা আলাদা আর অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আমার মক্কেল সারিকা নীলাঞ্জনাকে বিব্রত করতে চাইছেন। তিনি এর মাধ্যমে এই কেসটার পথভ্রষ্ট করছেন। ওনার কথা শুনে জর্জ বললেন, অর্ডার অর্ডার, মূল ঘটনায় আসা যাক। রুদ্রর উকিল আবার তার প্রশ্ন উত্তর শুরু করলেন। আচ্ছা, তা মিস সারিকা নীলাঞ্জনা, আপনি অভিযোগ জানিয়েছেন আপনার প্রাক্তন স্বামীর ব্যাপারে যে তিনি পরকীয়া জনিত কারণে আপনাকে দিনের পর দিন অবহেলা করেছেন, আপনার ওপর মানসিক আর শারীরিক অত্যাচার করেছেন এবং এটাও দাবি করেছেন যে আপনার 3 মাসের বেবি ভ্রূণটাকেও উনি নষ্ট করে দিয়েছেন, এমনকি জোর করে আপনার টিপছাপ নিয়ে আপনাকে ডিভোর্স দিয়েছেন, কি ঠিক তাই তো? নীলু চুপচাপ মাথা নাড়াল। উনি আবার প্রশ্ন করলেন, আপনি এর যেকোনো একটি অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন? আদালত প্রমাণ বিশ্বাস করে, মুখের কথাতে নয়। নীলুর গলা ধরে আসছে। আজ সত্যিই মনে হচ্ছে যে সঠিক জিনিসের বিচার এত সহজে হয় না, কিন্তু একটা মিথ্যা জিনিসকে খুব সহজেই সাজিয়ে গুছিয়ে অনেক বড় প্রমাণ করা যায়। নীলু আধো আধো গলায় বলল, না নেই। এই সুযোগে উনি বললেন, তাহলে কি আমরা ধরে নিতেই পারি যে আপনি মিথ্যা বলছেন এবং মিস্টার রুদ্রর বিরুদ্ধে করা অভিযোগ সব মিথ্যা? নীলুর চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। কত সুন্দরভাবে কতগুলো মিথ্যা দিয়ে সব সত্যিটাকে ধামাচাপা দিয়ে নীলুকে মিথ্যাবাদী প্রমাণ করে দিল। তখনই নীলুর লয়ার বলে উঠলেন, মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু এত সহজে কিভাবে ধরেই নিলেন যে আমার মক্কেল মিথ্যাবাদী? তিনিও কি তার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ দিতে পেরেছেন? পারেননি। তাই আমি চাই যে রুদ্র আহমেদের বর্তমান স্ত্রী রেহনুমা মিঠি আহমেদকে আদালতে আসার অনুরোধ করা হোক। জর্জ মিঠিকে আসার হুকুম দিতেই রুদ্রর উকিল বলে উঠল, তিনি আজ এই সভায় উপস্থিত নেই মাইলর্ড। ওনার এই কথা শুনে জর্জ বললেন, আজকের কার্য এই অবধিই সমাপ্ত হল। কতটা বলে উনি চলে গেলেন। নীলু দাঁড়িয়ে আছে সেখানেই, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আজ পরিচয়ের অভাবে সমাজের মানুষ কত সহজেই তাকে মিথ্যাবাদী অপবাদ দিল। বাঁচার ইচ্ছা ক্ষীণ। রুদ্র নীলুর কাছে গিয়ে বলল, বলেছিলাম না আমার সাথে লড়তে এসো না, ভালো হবে আমার কাছে ফিরে এসো, অনেক আদর করব। কথাটা বলে নীলুর দিকে চোখ টিপ মেরে চলে গেল রুদ্র। নীলুর গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বেঁচে থাকাটাকেই সবচেয়ে বেশি অপরাধের মনে হচ্ছে এখন। এই সমাজ ওকে ভালো থাকতে দেবে না, শেষ করে দেবে ওকে। আজ রাতের আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। পাশে কেউ নেই। গা ছমছমে পরিবেশে একা ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে নীলু। অন্য দিনের মতো আজ শ্রাবণের গিটার থেকে কোনো সুর ভেসে আসছে না। এলোমেলো বাতাসগুলো আজ কোনো ছন্দ মেলাতে পারছে না। চারিদিকে ভ্যাপসা আর দম বন্ধ করা বিষাক্ত অনুভূতি। এত কিছুর মাঝেও যে নীলুর মনে বাঁচার জন্য মনোবল আছে সেটা ভেবেই নীলুর ভীষণভাবে হাসি পাচ্ছে। এত সহজে হেরে যাবে না ও। ও হার স্বীকার করে নিলে ওর সাথে হেরে যাবে সেই সকল মানুষগুলো যারা ওকে ভালোবাসে। শ্রাবণের সাথে সেদিনের পর আর কথা হয়নি। শ্রাবণের অডিশনটাও বেশ ভালোই গেছে।
ফাইনাল রেজাল্ট আসবে, এর ওপর শ্রাবণের ভবিষ্যৎ নির্ভর করছে। হয়তো ব্যর্থ হয়ে ফিরলে শ্রাবণের শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে বেশ কিছু সময় লাগবে। আজ মঙ্গলবার, বুধবার মিঠির সাথে দেখা করতে যাওয়ার কথা। এতদিন এগুলো নিজের মনের মাঝেই চেপে রেখেছে, কাউকে বলেনি, এমনকি শ্রাবণেও না। হ্যাঁ, কাল ও যাবে মিঠির সাথে দেখা করতে। হয় ও সুবিচার পাবে, না হয় ও নিজেকেই শেষ করে দেবে। কথাটা ভেবে নীলু দ্রুত পায়ে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামল। সন্ধ্যা 7:27 বাজে। শ্রাবণ ওর ঘরেই আছে। নীলু কোনো রকম কোনো অনুমতি ছাড়াই শ্রাবণের ঘরে ঢুকে গেল। আজকাল ঘরটার প্রতি কেমন অধিকারবোধ জন্মেছে। এখন আর আগের মতো অত ফর্মালিটি মেইনটেইন করে ঘরে ঢুকতে হয় না। এখন তো একটু ইচ্ছা হলেই সেই ঘরে চলে যাওয়া যায়। নীলু ঘরে ঢুকল। দরজার শব্দেও যেন শ্রাবণের মনোযোগ বিঘ্নিত হল না। খুব মন দিয়ে গিটারের তারটা ঠিক করার চেষ্টা করছে। কালকে তারটা ছিঁড়ে গেছে, এখনও রিপেয়ার করেনি। নীলু ও কিছু জানে না, জানবে কি করে? জানতে গেলে মানুষটার সাথে কথা বলতে হয়, তার কাছাকাছি আসতে হয়। নীলু বুঝল না শ্রাবণ কি করছে। ও ভাবল যে শ্রাবণ হয়তো ওর ওপর রাগ দেখিয়ে কোনোরকম কোনো সাড়াশব্দ করছে না, তাই ও রাগ দেখিয়ে বেশ জোরেই বলল, কালকে বিকালে গড়িয়া যাব, রেডি থেকো যেন লেট না হয়। কথাটা বলে নীলু গটগট করে বেরিয়ে গেল। নীলু চলে যাওয়ার পর শ্রাবণ বুঝতে পারল যে নীলু এসেছিল আর ওকে কিছু একটা বলেও গেছে, যা ও শুনতে পায়নি। বেশ খুশি লাগছে একা ভেবে যে নীলু কথা বলেছে। খুশিতে অনেকটা দৌড়াতে দৌড়াতে রুম থেকে বেরিয়ে গেল। দেখল নীলু ওর ঘরের দিকে যাচ্ছে। শ্রাবণ হাঁপাতে হাঁপাতে বলল, নীলু হহ, কিছু বলবি? নীলু শ্রাবণের দিকে ঘুরে তাকিয়ে বলল, ব্রেকিং নিউজ একবার হয়, বারবার না। কথাটা বলে রুমে ঢুকে গেল। গিয়ে মুখ চেপে হাসতে লাগল। শ্রাবণ তো সেখানে আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগল যে নীলু ঠিক কি বলেছিল। শ্রাবণ এখনও কনফিউজ, নীলু ওকে আগের দিন কি বলেছিল। আসলে মেয়েটাকে যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গেল, মেয়েটা তখন ঠিক করে কিছুই বলল না। আর তাছাড়া অত রাত্রেবেলা নীলুর ঘরে গিয়ে আবার একটা কথা শোনার জন্য বারবার নীলুকে বিরক্ত করা ঠিক হবে না বলে শ্রাবণ জোর করেনি। কিন্তু পুরো একটা রাত পার হয়ে গিয়ে এখন সকাল 10:30 বাজে, তবুও শ্রাবণ এখনও বুঝতে পারছে না যে নীলু ঠিক কি বলেছে। আচ্ছা, মেয়েটাকে কি ওর এখন জিজ্ঞাসা করে দেখা উচিত? ঠিক করে তো কিছুই শুনতে পায়নি, কি বলেছিল তাই জিজ্ঞাসা করবে যে কি বলেছিল। শ্রাবণ কথাগুলো ভাবল। যেই ভাবা সেই কাজ। নীলুর কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই নীলু গটগট করে হেঁটে ওর রুমে হাজির। শ্রাবণ এক প্রকার চমকে গেল প্রায়। শ্রাবণকে কোনো রকম পাত্তা না দিয়ে শ্রাবণের আলমারির দিকে গেল নীলু। একটা ব্লুবেরি কালারের শার্ট নিয়ে দেখতে লাগল। শ্রাবণ অবাক চাহনিতে নীলুর দিকে চেয়ে আছে। শ্রাবণ লক্ষ্য করেছে আজকাল নীলু একটু অদ্ভুত ব্যবহার করে ওর সাথে, যা শ্রাবণের কাছে বড়ই অদ্ভুত বলে মনে হয়, কারণ শ্রাবণ লক্ষ্য করেছে যে ওর প্রতি নীলুর একটা অধিকারবোধ জন্মেছে। আজকাল বড্ড অধিকার খাটায় মেয়েটা, কিন্তু কিসের পরিপ্রেক্ষিতে সেটা ও বুঝে না। নীলু মেয়েটা বড্ড চাপা স্বভাবের, কখনোই তেমন কিছু বলে না, কিন্তু কাজের মাধ্যমে ঠিকই কিছু একটা ইঙ্গিত করতে চায় বারবার। শ্রাবণের ভাবনা ভেঙে নীলু একটা ব্লুবেরি কালারের শার্ট এনে শ্রাবণের হাতে ধরিয়ে দিয়ে বলল, বিকালে গড়িয়া যাচ্ছি, তুমি আমার সাথে যাবে, তাই এটা পরে রেডি থেকো, বেশি দেরি করো না যেন, তাহলে যে কাজ আছে সেটাই হয়তো আর হবে না। কথাটা বলে নীলু চলে যেতে নিলেই শ্রাবণ নীলুকে ডেকে উঠল, কিন্তু আমরা সেখানে কিসের জন্য যাচ্ছি? নীলু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, একটা বিহিত ঘটাতে যাচ্ছি, হয় এসপার নয় ওসপার। শ্রাবণ নীলুর কথায় কিছু একটা বুঝল, তাই নীলুকে আর বেশি ঘাটতে চাইল না। ও জানে যে নীলু ওকে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, তাছাড়া সেখানে গেলেই জানতে পারবে ব্যাপারটা কি। আর নীলু যখন এখনও সবটা খুলে বলেনি, তখন বিষয়টা না হয় শ্রাবণের কাছে একটু চমকের মতোই থাকুক। কথাটা বলে নীলু ঘর থেকে বেরিয়ে গেল। মনটা আজ ভারী। ও জানে না যে মিঠি আসলে কি চাইছে, ওর উদ্দেশ্যটা কি। মিঠির কথা খানিকটা হলেও বিশ্বাস করেছে নীলু, তার কারণ করতে রুদ্র ওকে তার কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, যদিও তা নোংরা ইঙ্গিতে। তাই যদি মিঠির সাথে রুদ্র সুখী থাকত, তাহলে রুদ্র কখনো নীলুকে কেস ছেড়ে তার কাছে ফিরে যাওয়ার কথা বলত না। তাই নীলু অনেকাংশে সব ঘটনাগুলো মিলিয়ে নীলুর কথা বিশ্বাস করতে চেয়েছে। আমরা কোথায় যাচ্ছি নীলু?
সকালে জিজ্ঞাসা করিনি, কিন্তু এখন আমরা প্রায় লোকশনে চলেই এসেছি, তাই এখন তো জানাতেই পারি, তাই না? নীলু বাইরের দিকে খানিকটা উকি মারার চেষ্টা করে দেখতে লাগল। শ্রাবণের করার উত্তর না দিয়ে বলতে লাগল, দাদা এখানে থামান, আমরা এখানেই নামব। শ্রাবণ খানিকটা অবাক চোখে তাকালো। নীলু এখনো ওকে বলল না। ওরা দুজন গাড়ি জেকে নেমে এলো। ওরা একটা কফি শপের সামনে নেমেছে। লোকশন অনুযায়ী এই জায়গাটাই। নীলু এদিক ওদিক তাকিয়ে কোথায় মিঠিকে পেল না। নীলু এবার ওর ফোনটা বার করে মিঠির নাম্বারটা খুঁজতে লাগল। নাম্বারটা আর সেভও করেনি নীলু, তবুও ওর ফোনে কারোর ফোন আসে না শ্রাবণ ছাড়া, তাই নাম্বারটা খুঁজতে বেশি দেরি হল না। নাম্বারটা খুঁজতে খুঁজতে শ্রাবণ আবার প্রশ্ন করে উঠল, আমরা এখানে কি করতে এসেছি নীলু? নীলু এবারও শ্রাবণের কথার কোনো উত্তর দিল না। আসলে সবকিছু নিয়ে মনের মাঝে এত এত ভয় কাজ রছেতে শ্রাবণকে কথাটা বলার মতো সাহস জুগিয়ে উঠতে পারছে না, তাই এক প্রকার ভয়ই বলছে না। তাছাড়া মিঠি যদি না আসে তখন শ্রাবণ না জানি আরও কত কিছু বলে ওকে বকাবকি শুরু করবে, তাই মুখ বন্ধ করেই আছে, যতক্ষণ ইগনোর করে পারা যায়। নীলু এবার ও কিছু বলছে না দেখে শ্রাবণের এবার চরম বিরক্তি লাগল। হঠাৎ নীলু কল করতে যাবে তখনই একটা মেয়েলি কণ্ঠস্বর ওর কানে ভেসে আসল। নীলুর আর বুঝতে বেশি সময় লাগল না এটা কার গলা। মিঠির দিকে ঘুরে তাকাতেই মিঠি বলল, কেমন আছো? নীলু শান্ত কণ্ঠে বলল, যেমন থাকা উচিত। যাই হোক, যেটা বলতে চাইছ সেটা বলো। মিঠি মুচকি হেসে বলল, ভিতরে বসে কথা বলি? নীলু হ্যাঁ সম্মতি জানাল। শ্রাবণ ওদের এই আলাপচারিতা দেখে বুঝল যে এটা মিঠি। এর আগে ও কখনো মিঠিকে দেখেনি, তাই প্রথম দেখাতে চিনতে পারেনি। শ্রাবণের নীলুর ওপর রাগ হতে লাগল। এই মেয়ে এত কিছুর পরেও কি করে দেখা করতে এলো সেটা ভেবে। ওরা ভিতরে গিয়ে বসতেই মিঠি বলে উঠল, যেটা বলতে চাইছিলাম সেটা হলো আই ওয়ান্ট টু হেল্প ইউ। রুদ্রর এগেইনস্টে আমি তোমার হয়ে হাজিরা দেব। তোমার সাথে যা যা অবিচার হয়েছে আমি সেসব কথা আদালতে জানাব। নীলু খানিকটা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, আমার প্রতি অবিচার হয়েছে বলছ? মিঠি এবার মাথা নিচু করে অনেকটা ভেবে বলল, হ্যাঁ হয়েছে। আমিও রুদ্রর সাথে সামিল হয়ে তোমার প্রতি অবিচার করেছি, তবে তোমার বেবি নষ্টের পিছনে আমার কোনোভাবেই কোনো হাত ছিল না। ওটা রুদ্র করেছে, তবে আমি রুদ্রকে ভীষণভাবে চাইতাম, ওকে ভালোবাসতাম, তাই। মিঠির কথা থামিয়ে নীলু বলল, তাই? তাই কি এখন আর ভালোবাসো না? এখন আর তাকে চাও না বুঝি? না, এখন আর তাকে চাই না, তার কারণ সে আমাকে অত্যাচার করছে। তার সাথে আমার থাকা কোনোভাবেই পসিবল না। ও আমাকে কোনোভাবেই ডিভোর্স দিতে রাজি নয়, বাট আই ওয়ান্ট ডিভোর্স। নীলু কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণ বলল, তা অত্যাচারগুলোকে এনজয় করছেন তো? নাকি এখন সে অন্য পরকীয়াতে লিপ্ত হয়েছে তাই আপনার প্রয়োজন শেষ? কোনোটা? আপনাদের মতো মানুষদের সম্পর্কগুলোই তো গড়ে ওঠে পরকীয়াকে কেন্দ্র করে, তাহলে এখন বিরক্ত হচ্ছেন কেন? মিঠি বুঝতে পারল যে রুদ্র ওকে ইচ্ছা করে কথাগুলো শোনাল, তবুও নিজেকে শান্ত রেখে বলল, আসলে আমি অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। রুদ্রর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আই নিড ডিভোর্স। তাছাড়া নীলুকে ডিভোর্সের জন্য আমি ওকে জোর করেছিলাম, কিন্তু এখন আমি ওকে ডিভোর্স দিতে চাই। মিঠির কথাটা শুনে শ্রাবণ হো হো করে হেসে উঠল। নীলু একটা বাঁকা হাসি দিল। আসলেই আজ প্রমাণ হল যারা অন্যর সংসার ভঙে তারা নিজেরাও কখনো সুখী হতে পারে না। নীলু বলে উঠল, তার রুদ্রর বিরুদ্ধে প্রমাণ দেওয়াতে তোমার স্বার্থটা বুঝলাম না, কাইন্ডলি যদি বলতে। আসলে আমি ওর কাছে ডিভোর্স চেয়েছি, ও আমাকে ডিভোর্স দিতে রাজি না। ওর কথা হলো আমার কারণেই ও তোমাকে ছেড়েছে। এখন তুমিও ওর হাতের বাইরে আর আমিও ওর হাতের বাইরে চলে গেলে ওর কাছে আর কিছুই রইল না। তাই আমি চাই যাতে ও ওর শাস্তি পাক, আর আমিও তার সাথে ডিভোর্সের জন্য কোর্টে আপিল করব, তখন সে ডিভোর্স দিতে বাধ্য হবে। আমি আবার নিখিলের সাথে জীবন শুরু করতে চাই। নীলুর ইচ্ছে করছে এই মুহূর্তে উঠে মিঠিকে কয়েকটা ঠাস ঠাস করে চড় মারতে,
আর চেঁচিয়ে বলতে, ভীষণভাবে ঘৃণা করি তোমাদের, ভীষণভাবে। নীলুর চোখে জল চলে এসেছে, তাদের ক্ষণিকের আবেগে ওর জীবনটা নষ্ট। নীলু নিজেকে অনেক শান্ত রেখে বলল, পরশু আমাদের কোর্টে কেসের ডেট আছে, তাই সেখানে তোমার উপস্থিতি আশা করছি। তুমি সেদিন উপস্থিত না হলে তুমি পুলিশের কাস্টাডিতে চলে যাবে, তখন হয়তো তোমার আর নিখিলকে বিয়ে হবে না, আর রুদ্রর হাত থেকে মুক্তিও পাওয়া হবে না। এখন তুমি ঠিক করো কি করবে। মিঠি কফির কাপে চুমুক দিয়ে টিস্যু দিয়ে ঠোঁটের লিপস্টিকের ওপর থেকে কফি মুছে বলল, আমি সেদিন তোমার হয়ে সাক্ষী দেব, চিন্তা করো না। তাহলে আজ তবে আসি। শ্রাবণ বলে উঠল, কি ভীষণ তাড়া নাকি? নতুন বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছেন নাকি? মিঠি দাঁতে দাঁত চেপে বলল, বয়ফ্রেন্ড না, সে আমার ফিয়ন্সে। তার বাড়িতে আজকে আমাদের বিয়ের ব্যাপারে কথা হবে। নীলু প্রশ্ন করে উঠল, এই বিকালে? না, রাতে। নীলু মুচকি হেসে বলল, সমাধানে থেকে এটাই দোয়া করি। মিঠি এটা মিথ্যা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। পরনে আছে ওয়ান পিস, হাতে একটা ব্যাগ আর চোখে সানগ্লাস। মেয়েটার রূপ দেখেই হয়তো রুদ্র আকৃষ্ট হয়েছিল। শাওয়ারের নিচে বসে চিৎকার করে কাঁদছে মিঠি, কিন্তু আফসোস আজ ওর কান্না শুনে ওর কাছে ছুটে আসার মানুষ নেই, কেউ ওর কাঁধে হাত রেখে ওকে সাহস জোগানোর কেউ নেই। বিয়ে আগে রুদ্রর সাথে পরকীয়া করে নিজের শরীর বিলিয়ে দিয়েও কখনো এমন অনুভূতি হয়নি যেমনটা আজ হচ্ছে। আজ ওর নিজেকে ধর্ষিতা মনে হচ্ছে। বারবার কানে বাজছে নিখিলের বলা কথাগুলো, আর নিখিলের সেই চেহারা যা মিঠির চিনতে ভুল হয়েছিল। নীলু আর শ্রাবণের সাথে দেখা করার পর মিঠি নিখিলের ফ্ল্যাটে গেল। কলিং বেল বাজাতেই নিখিল দরজাটা খুলল। মিঠিকে দেখে নিখিল হাত ধরে টেনে নিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিল। মিঠি লজ্জা পেয়ে বলল, আরে কি করছোটা কি? তোমার বাবা মা আছে, ওরা দেখে ফেললে কেলেঙ্কারি হবে, কি না কি ভাববে। নিখিল মিঠির শুনে এর এপাশ ওপাশ তাকিয়ে বলল, কোথায় আমার বাবা মা? আর কই, আমি তো ওদের দেখতে পাচ্ছি না। মিঠি অবাক হয়ে নিখিলকে ছাড়ানোর চেষ্টা করে বলল, মনে তুমি না বলেছিলে আজ মুম্বাই থেকে তোমার বাবা মা আসছেন আমাদের বিয়ের কথা বলতে? তাহলে নিখিল মুচকি হেসে বলল, আরে ওগুলো তো মজা করে বলেছিলাম। বাড়িতে আমি আর জ্যাক ছাড়া কেউ নেই। আমরা কি এখন বিয়ে করছি নাকি? আমরা তো আগেরুম ডেট করব, তাই না? মিঠি নিখিলকে ধাক্কা মেরে বলল, মানেটা কি নিখিল? তুমি আমাকে মিথ্যা বলে এখানে আনলে। আর আমি তো তোমাকে বলেছিলাম আমি কোনো রুমডেট করব না, আমি বিয়ে করব। নিখিল এবার মিঠির কাছে গিয়ে মিঠিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ওকে কুল, তুমি রুমডেট করবে না, বিয়ে করবে, তাই তো? মিঠি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। তখনই হঠাৎ নিখিল মিঠির চুলে মুঠি ধরে বলল, তোর মতো মেয়েদেরকে নিখিল বিয়ে কেন ছুঁয়েও দেখে না, তাই তোর জন্য জ্যাকই পারফেক্ট। কথাটা বলে নিখিল মিঠিকে ঠেলে ছুঁড়ে ফেলে দিতেই মিঠি একটা লোকের গায়ে গিয়ে পড়ল, তার নামই জ্যাক। মিঠির ভয় গলা শুকিয়ে আসছে, ভয় কাঁপছে। নিখিলের হঠাৎ এমন অদ্ভুত কথা মানতে কষ্ট হচ্ছে। নিখিল টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বলল, জ্যাক, নাও সি ইজ ইয়োর্স, আই উইল বি ব্যাক অ্যাট নাইট। নিখিল দরজা দিতে গেলেই মিঠি দৌড়ে ছুটে যেতে গেলেই জ্যাক ধরে ফেলল। মিঠি কাঁদতে কাঁদতে বলল, নিখিল প্লিজ আমাকে যেতে দাও, তোমার আমাকে বিয়ে করতে হবে না, শুধু আমাকে যেতে দাও। আর বেশি কিছু বলতে পারল না, জ্যাক মিঠিকে টেনে নিয়ে গেল। কথাগুলো ভাবছে আর চিৎকার করে কাঁদছে মিঠি। রাতের আকাশে মিটমিট করে তারা জ্বলছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্রাবণ। বাইরে শুষ্ক বাতাস বইছে। জোছনা রাত না হলেও শহরের ছোট অলিগলিতে থাকা ল্যাম্প পোস্টের আলোগুলোতে চারিপাশে আলোর আবরণে ছেয়ে গেছে। এই শহরে রাত হলেও তা আলোর ছটায় অনুভব করার জন্যেই। গ্রামাঞ্চলের পরিবেশ কতই না সুন্দর হয়। সেখানে রাতের অন্ধকার সমস্তটাকে গ্রাস করে। থেকে থেকে ঝিঝি পোকার ডাক কানের মধ্যে এক প্রকার বেদনা দেওয়াতে মত্ত হয়। শ্রাবণ চোখটা বন্ধ করল, শরীরটা খুব ফুরবল লাগছে।
কোনো কিছুর চিন্তাতে ভীষণ রকম একটা শরীর কাঁপানো নার্ভাসনেস কাজ করছে ওর মধ্যে। হঠাৎ কারোর পায়ের আওয়াজে শ্রাবণের শরীরটা খানিকটা কেঁপে উঠল। বেশ চমকালো ভঙ্গিতে তাকিয়ে দেখল নীলু দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখটা কেমন যেন থমথমে লাগছে, যা শ্রাবণ সেই নীরস শহরের বিষণ্ণ আলোতেও বুঝতে পারছে যে নীলু এসেছে। নীলুর উপস্থিত বুঝেও শ্রাবণ চুপ করেই রইল। নীলু মিঠির সাথে দেখা করতে যাবে শ্রাবণ সেটা কখনো ভাবেনি। যদিও এতে তাদের উপকারী হয়েছে, তবুও নীলুর ওপর কোনো কারণবশত একটা চাপা অভিমানের জন্ম নিয়েছে। নীলু গিয়ে শ্রাবণের পাশে দাঁড়ালো, তবে খানিকটা দূরত্ব বজায় রেখেই। কাছে আসার অধিকারটুকু হয়তো এখনো ও অর্জন করে উঠতে পারেনি। কিছুক্ষণ চুপ থেকে নীলু একটা গম্ভীর নিঃশ্বাস ফেলল। শ্রাবণের প্রতি ওর একটা অনুভূতির জন্ম নিয়েছে, তা নীলু আগে না বুঝলেও এখন বেশ ভালোই বুঝতে পারে। কিন্তু নীলু প্রকাশ করতে নিরুপায়। মনের মাঝে একরাশ দোটানা কাজ করছে। শ্রাবণকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিলে হয়তো জীবনের একটা সঠিক সিদ্ধান্তটাই নেবে ও। আসলেই শ্রাবণ ঠিকই বলেছিল যে যেদিন নীলু ওর ভালোবাসা বুঝবে সেদিন বড্ড দেরি করে ফেলবে নীলু। আর ঠিক তেমনটাই হয়ে চলেছে। শ্রাবণ আর এখন আগের মতো নীলুর প্রতি অনুভূতির প্রকাশ করে না। বারবার আর নীলুকে এটা বোঝানোর চেষ্টা করে না যে সে নীলুকে কতটা ভালোবাসে, সে নীলুকে ঠিক কতটা চাই। সেই ভয়ই হয়তো মনের মাঝে দোটানাটা বেশি। নীলুর গলা শুকিয়ে কাঠ। এই কদিন ধরে কেবল শ্রাবণের গতিপ্রকৃতি লক্ষ্য করেছে, শ্রাবণকে দূর থেকে যতটা সম্ভব বোঝার চেষ্টা করেছে। শ্রাবণের জন্য ওর মনের মধ্যে এক বিশাল অনুভূতির জন্ম হয়েছে, যা না প্রকাশ করলেই নয়। নীলু শ্রাবণের দিকে তাকালো, আগের মতোই চুপচাপ আছে, যাতে করে ওর ভয়টা দ্বিগুণ হচ্ছে। নীলু একটা শুকনো ঢোক গিলে বলল, মন খারাপ? শ্রাবণ অন্ধকারের মধ্যে মাথা নাড়াল, যা নীলুর চোখকে ফাঁকি দিল না। নীলু আবার প্রশ্ন করল, কোনো কারণে চিন্তিত? শ্রাবণ এবার নীলুর সাইড বরাবর দাঁড়িয়ে সামনের দিকে তাকাল, তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, হমম। নীলু প্রশ্ন করল, কারণটা বলবে? শ্রাবণ বিষ কণ্ঠে বলল, পরশু গানের কম্পিটিশনের ফাইনাল রেজাল্ট, তারপর পরশু আবার কেসের ডেট। ভয় লাগছে, আর তার সাথে একটা নার্ভাসনেস ও কাজ করছে প্রবল। ভয়। নীলুর চোখে জল জমে এলো, তবু নিজেকে সামলে বলল, চিন্তা করো না ভাইয়া, সব ঠিক হবে। নীলুর মনের মাঝে ভয়টাও বেড়ে গেল। আজ শ্রাবণের চিন্তাগুলোকে নিজের চিন্তা বলে মনে হচ্ছে। শ্রাবণ শুকনো কণ্ঠে বলল, হমম। তবে আমার প্রোগ্রাম রাতে, তাই কেসের দিন আমিও তোর সাথেই যাব। কথাটা শুনে নীলু শ্রাবণের দিকে ছলছল চোখে তাকালো। মনের মাঝে পাথরটা যেন ক্রমে ক্রমে সরে গিয়ে ভয়টা কাটছে। এভাবে হয়তো মানুষটা পাশে থাকবে, আর ওদেরও একটা দিন আসতে চলেছে, যেদিন থাকবে না কোনো পিছুটান আর না কোনো কষ্ট। এ কি, তুমি আজ কোথায় যাচ্ছ? তোমাকে বলেছিলাম না করতে যেতে হবে, সেখানে আমার হয়ে সাক্ষী দিতে হবে। তুমি কি সব ভুলে গেছ? শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল রুদ্র। মিঠি ওর ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, করতে যাচ্ছি, তোমার হয়ে সাক্ষী দেব। গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। কথাটা বলে মিঠি চলে গেল নিচে। রুদ্র একটা বাঁকা হাসি দিল আর বলল, যাক, ফাইনালি পাখি বশ মেনেছে। রুদ্র গাড়ি চালাচ্ছে আর মিঠি ওর পাশে বসে আছে। মিঠি রুদ্রর সাথে আর একটাও কথা বলেনি, দুজনেই চুপচাপ। মিঠি যেন দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। অফিসের চাকরিটাও আর নেই। গতকাল রাতেই অফিসের ম্যানেজার মিঠিকে ফোন করে জানিয়েছে যে পরের দিন থেকে তার আর অফিসে আসার দরকার নেই, কারণ জিজ্ঞাসা করলে বলল, স্যার বলেছেন যে অফিসে আপনার মতো স্টাফের দরকার নেই। কথাগুলো শুনে মিঠি হতভম্ব হয়ে গিয়েছিল। নিখিলের বলা শেষ কথাগুলো ওর কাঁধে বাজে আজ চোখে ভেসে ওঠে সেদিন সন্ধ্যার সেই ঘটনা আর জ্যাকের সেই হিংস্র রূপ। মিঠি কথাগুলো ভাবে আর তখনই ওর চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে করে। প্রথমে তো ওর বাঁচার ইচ্ছাই শেষ হয়ে গিয়েছিল, পরে ভাবল যে আজ নীলু এত কিছু না করলে ওর এই পরিস্থিতি হতো না। না নীলু ওর আর রুদ্রর জীবনে আসতো, আর না ওকে ধর্ষিতা হতে হতো না। তাই ওর এই অবস্থার জন্য ও নীলুকে দায়ী ভাবে। তাই এই কেসে নীলুকে ফাঁসিয়ে দিয়ে ও শান্তি পেতে চাই, আর রুদ্রর সাথে সব ঝামেলা মিটিয়ে আবার সংসার করতে চাই।
যদি রুদ্র ভুল করেও একবার নিখিলের কথা জানতে পারে তাহলে কখনোই ওকে মেনে নেবে না, তাই মিঠিকে ঘুণাক্ষরেও রুদ্রকে কিছু আঁচও করতে দেয়নি, তাতে ওরই বিপদ। গাড়ি চালাতে চাহতে রুদ্র বলল, কোর্টে হাজিরা দিচ্ছ মানে এই না যে তুমি ডিভোর্স পেয়ে যাবে। তোমাকে আমি ডিভোর্স দেব না। তোমাকে ডিভোর্স দিলেও আমার চাহিদা পূরণ করবে কে? নিজের চাহিদা মেটানোর জন্য কি আমি বারবার বিয়ে করব নাকি? তাই ডিভোর্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মিঠি চুপচাপ শুনল, কিছু বলল না। ও তো এটাই চাই এখন যে রুদ্র ওকে ডিভোর্স না দিক। কথাগুলো বলে রুদ্র গাড়ি চালানোতে মন দিল। কোর্টের কেসের কার্যপ্রক্রিয়া শুরু হবে 12টাতে, এখন বাজে 11:55। আর কিছুক্ষণ পরই জজ সাহেব চলে আসবেন, কিন্তু মিঠি এখনো এলো না, আর না রুদ্র এলো। নীলুর মনের মধ্যে উথল পাথাল হচ্ছে, তাহলে কি মিঠি আসবে না? মিঠিকে বিশ্বাস করাই ওর ভুল হয়েছে। শ্রাবণ নীলুর পাশে বসে আছে, আর নীলুর কার্যকলাপ দেখছে। সেই থেকে জিল মাছের মতো ছটফট করছে নীলু, পারলে এখান থেকে বেরিয়ে মিঠিকে খুঁজতে শুরু করে। হঠাৎ নীলু খেয়াল করল যে মিঠি আর রুদ্র ঢুকছে। নীলু মিঠিকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেল। নীলুর সাথে মিঠির চোখাচোখি হতেই মিঠি অদ্ভুত এক ভঙ্গিতে নীলুর দিকে আক্রোশ নিয়ে তাকালো। নীলু মিঠির তাকানোর ভঙ্গি দেখে শিউরে উঠল। তাহলে কি ওর ধারণাটাই ঠিক? মিঠি ওর সাথে বিশ্বাসঘাতকতা করল। নীলুর শরীর থরথর করে কাঁপছে। শ্রাবণ নীলুকে লক্ষ্য করে বলল, কি হয়েছে, এভাবে কাঁপছিস কেন? শরীর খারাপ? নীলু ক্রমাগত ভয় কাঁপছে। শ্রাবণ মিঠির দিকে তাকিয়ে নীলুর হাতটা শক্ত করে ধরল আর নীলুর মাথায় হাত বুলিয়ে বলল, এটুকু জেনে রাখিস যে তোর গায়ে কখনো কোনো আঁচ আসতে দেব না, ঢাল হয়ে তোর সাথে থাকব। নীলুর চোখ দিয়ে টুপিয়ে টুপিয়ে জল গড়িয়ে পড়ছে। শ্রাবণ নীলুর চোখের জল মুছে বলল, আমি আছি তোর সাথে সবসময়, আর তুই চাইলে আজীবন। নীলু শ্রাবণের দিকে জলভরা চোখে তাকিয়ে আছে, মুখের ভাষা যেন থেমে গেছে। জর্জ যথাসময়ে আসাতে নীলু চোখ মুখে তাদের কাজে মনোযোগ দিল। নীলুর উকিল জর্খজের থেকে পারমিশন নিয়ে মিঠিকে হাজিরা দিতে ডাকলেন আর সাথে ওনার প্রশ্ন শুরু করলেন। আচ্ছা, আপনার নাম কি? মিঠি বেশ সাবলীল আর কনফিডেন্সের সাথে উত্তর দিল, জি মিঠি আহমেদ, ওয়াইফ অফ রুদ্র আহমেদ। উকিল বললেন, তা মিসেস মিঠি, আপনার সাথে রুদ্রর বিয়ে হয়েছই ঠিক কতদিন আগে? 1 মাস প্রায়। আপনার স্বামীর বিপরীত পক্ষ মিস সারিকা নীলাঞ্জনা দাবি করেছেন যে আপনি এবং আপনার স্বামীর যৌথ কাজে এবং তা অত্যন্ত পরিকল্পনা মাফিক আপনারা তার থেকে টিপছাপ নিয়ে তাকে ডিভোর্স নিতে বাধ্য করেছেন। কথাটা কতটা ঠিক? মিঠি নীলুর দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকালো আর বলল, উনি যা বলেছেন তার কোনোটাই সত্য নয়। উনি আদালতকে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি রুদ্র আহমেদের সাথে সম্পর্ক রাখতে চাননি। তাছাড়া ওনার পাশে যেই পুরুষটি বসে আছেন তার সাথে ওনার গভীর সম্পর্ক আছে আর ছিল, তাই তিনি নিজের ইচ্ছাতেই ডিভোর্স দিয়েছেন। মিঠির থেকে এমন কথা শোনার জন্য নীলু মোটেও প্রস্তুত ছিল না। শেষমেশ শ্রাবণের সাথে ওর পরকীয়ার সম্পর্ক ছিল এটা প্রমাণ করতে চাইল মিঠি। নীলুর ইচ্ছা করছে এখন এখান থেকে দূরে কোথাও চলে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে। এগুলো যে শোনাও পাপ। নীলু চোখ বন্ধ করে আছে। হঠাৎ ওকে ওর মন্তব্য পেশ করার জন্য ডাকা হতেই ও চমকে গেল। নীলু শ্রবণের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। শ্রাবণ চোখের ইশারায় নীলুকে আশ্বস্ত করল। নীলু ভয়ে ভয়ে যেতেই নীলুর উকিল ওকে প্রশ্ন করল, তো মিস সারিকা নীলাঞ্জনা, আপনি মিঠি আহমেদের সব কথাই শুনলেন। ওনার এবং আপনার দাবি সম্পূর্ণ বিপরীত। আপনি কি বলতে চান? আপনি কি এখনও আপনার দাবিতে অটল? নীলুর মুখ দিয়ে আর কোনো কথা বার হচ্ছে না। ওর মুখের ভাষা যেন কেউ কেড়ে নিয়েছে। ওকে চুপ থাকতে দেখে রুদ্রর উকিল বলে উঠল, মাই লর্ড, মিস সারিকা নীলাঞ্জনার এই নীরবতাই কি যথেষ্ট নয়? তখন নীলুর উকিল জর্জকে উদ্দেশ্য করে বললেন, মাই লর্ড, আমার মক্কেল সারিকা নীলাঞ্জনা, তিনি হয়তো নার্ভাস ফিল করছেন, তাই আমি চাইব শ্রাবণ আরহামকে তার মতামত পেশ করতে। ওনার কথার সপক্ষে জর্জ হাজিরাতে শ্রাবণকে ডাকলেন। রুদ্রর মুখে পৌশাচিক হাসি। নীলু মাথা নিচু করে ওর জায়গায় বসল, আর বেঁচে থাকার কোনো মানেই খুঁজে পাচ্ছে না ও।
ও আর নিজেকে রাখবে না, শেষ করে দেবে এই ভাবনা ভাবতে লাগল। নীলুর উকিল বলল, তা আমি শ্রাবণ, আপনি সারিকা নীলাঞ্জনাকে চেনেন? শ্রাবণ সততার সাথে উত্তর দিল, জি। ঠিক কতদিন বা কত বছর ধরে চেনেন? কতদিন বললে ভুল হবে, আমি ওকে আমার ছোট্টবেলা থেকে চিনি, আমরা একই কলোনিতে থাকি, সে আমার প্রতিবেশী সেই সূত্রে। আপনার সাথে ওনার সম্পর্কটা ঠিক কেমন? শ্রাবণ নীলুর দিকে তাকালো। মেয়েটা ভয় আর অপমানে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে। শ্রাবণ নীলুর থেকে চোখ সরিয়ে বলল, জি, তাকে আমি কখনো আমার বোনের চোখে দেখেনি, তাকে আমি আমার জীবনসঙ্গী হিসাবে পেতে চেয়েছিলাম কিন্তু পাইনি, তার আগেই ওনার রুদ্র আহমেদের সাথে বিয়ে হয়ে যায়। সকলের সামনে শ্রাবণ নীলুর প্রতি ওর ভালোবাসা ব্যক্ত করল দেখে নীলু চমকে উঠল। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে আর কতটা তাকে চাইলে এত সাহসিকতার সাথে বলতে পারে নীলু জানে না। নীলুর উকিল বলল, আপনার সাথে ওনার বিয়েটা হয়নি কেন? জি, তার প্রধান কারণ নীলুর মা, তিনি বরারই লোভী প্রকৃতির মানুষ, তাই নিজের মেয়েকে একজন উচ্চবিত্তশালী মানুষের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, তাই রুদ্র আহমেদের সাথে বিয়ে দিয়েছিলেন, এটা বলায় বাহুল্য। তা আপনি কি রুদ্র আহমেদের মতো অর্থনৈতিকভাবে সচ্ছল নন? জি না, আমি তার মতো এতই সচ্ছল পরিবার থেকে নয় বলেই হয়তো আজ এই পরিণতি। সারিকা নীলাঞ্জনার মা কোথায় থাকেন তিনি এখন? তিনি তার স্বামী মারা যাওয়ার পরপরই তার সব জমিজমা বেচে টাকা নিয়ে নিজের মতো আছেন। তো আপনি কতটা যুক্ত দেবেন এ বিষয়ে যে রুদ্র আহমেদের বিরুদ্ধে করা অভিযোগ সত্য? আপনার কাছে কি উপযুক্ত কোনো প্রমাণ আছে? তখন শ্রাবণ মুচকি হেসে বলল, জি আছে। শ্রাবণের এমন কথা শুনে নীলু শিউরে উঠল। শ্রাবণ প্রমাণ কোথায় পাবে? রুদ্র আর মিঠিও চমকে গেল, তবে কি এমন প্রমাণ শ্রাবণ দেবে তা দেখার অপেক্ষায় রইল। তা আপনার কাছে কি প্রমাণ আছে সেটা আপনি মহামান্য আদালতের সামনে পেশ করুন, তাতে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে। শ্রাবণ তখন একটা পেনড্রাইভ দিয়ে বলল, এতে মিসেস মিঠির কালকের একটা সাক্ষাৎকারের ভয়েস রেকর্ডিং আছে, তা যদি শুনতেন। পুরুষের কণ্ঠস্বরটি আমার আর বাকি দুইজন, নীলাঞ্জনা এবং মিঠির। তিনি 2 দিন আগে গড়িয়াতে আমাদের সাথে মিট করেছিলেন রুদ্র আহমেদের বিরুদ্ধে প্রমাণ দেবেন তাই, এবং তিনি তার নিজের এবং রুদ্র আহমেদের সমস্ত কুকীর্তি স্বীকার করেছেন এবং ইতিমধ্যে তিনি যে একটি তৃতীয় সম্পর্কে জড়িত তাও স্বীকার করেছেন। তবে দুঃখ একটাই, তিনি আজ সমস্তটা অস্বীকার করে সারিকা নীলাঞ্জনাকে দোষী প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে আশা রাখা যায় যে এটা শুনলে আর কোনো প্রশ্ন থাকবে না, আর না থাকবে কিছু অজানা। মিঠি ভয় শুকিয়ে কাঠ। ওর কথাগুলো যে কেউ রেকর্ড করতে পারে তা ও কখনোই ভাবেনি। এটা শুনলে নিশ্চিত ওদের সব কার্যকলাপ ফাঁস হবে। রুদ্র মিঠিকে দাঁতে দাঁত চেপে বলল, এগুলো কি মিঠি? মিঠি চুপ আছে, কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই সমস্তটা জর্জসহ সবাই শুনলেন এবং প্রমাণ হল যে নীলুর করা অভিযোগ সত্য। শ্রাবণ নীলুর পাশে বসে আছে, দুজনের কেউ কারোর দিকে তাকাচ্ছে না। নীলু যেন এখনো বিশ্বাস করতে পারছে না সবটা। জর্জ বললেন, এত দ্বারা সকল প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে আসে যে সারিকা নীলাঞ্জনার করা অভিযোগের পক্ষে যথেষ্ট যুক্তি আছে এবং তাই প্রমাণিত, তাই আদালত এই কেসের পক্ষে রুদ্র আহমেদ ও মিঠি আহমেদকে 15 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছে। নীলু ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র নীলুর দিকে তেড়ে এসে আচমকাই নীলুর গলা চেপে ধরতেই চারিপকশ থেকে পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল টানতে টানতে, আর মিঠিকেও নিয়ে গেল। শ্রাবণ নীলুর মাথায় হাত বুলিয়ে বলতে লাগল, জীবনটা এত সহজ না নীলু, আমাদেরকে বাঁচার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। হার মানলে তুমি পিছিয়ে পড়বে, তাই সব পিছুটান রেখে এগিয়ে যাও। নীলু আর পারল না সহ্য করতে, শ্রাবণকে আঁকড়ে ধরে শ্রাবণের বুকে অঝরে কেঁদে উঠল। রাঙাবে দুজন ভালোবাসার রঙিন কাব্য, যা হবে জলকাব্য। ফরমাল গেটআপে রেডি হয়েছে শ্রাবণ। সন্ধ্যা 7টা বাজে, ওদের অনুষ্ঠান শুরু 8টাতে। শ্রাবণ, নীলু আর শাবনের মা রেডি হয়েছে।
নীলু একটা লাল রঙের শাড়ি পরেছে যেটা শ্রাবণ কোর্ট থেকে ফেরার সময় ওকে কিনে দিয়েছিল। সামনের থেকে নীলুর মনের মাঝে ভয়টা যেন একটু বেশিই কাজ করছে। প্রথম ভয় হলো শ্রাবণের রেজাল্ট নিয়ে, আর দ্বিতীয় ভয় আজ ও শ্রাবণকে ওর মনের কথা বলতে চাই, তবে তা এক্ষুনি কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। নীলু ওর ঘরের মধ্যে পায়চারি করছে। ও এতদিন অপেক্ষা করেছিল এই দিনটার যেদিন এই কেসটা সলভ হবে আর ও কোনো দ্বিধা ছাড়াই শ্রাবণকে নিজের মনের কথাটা জানাতে পারবে। চাইলে ও পরেও বলতে পারে শ্রাবণকে কথাটা, কিন্তু ও আজই বলবে, কারণ আজ যদি শ্রাবণ বিজয়ী হয় এবং নীলু যদি পরে ওর মনের কথা বলে, তাহলে শ্রাবণের যদি মনে হয় যে নীলু কেবল সাবনের ফেম আর সাফল্য দেখে শ্রাবণকে ভালোবেসেছে, কিন্তু সেটা তো ভুল। নীলুর ভালোবাসা নিঃশর্ত। নীলু কথাগুলো মনে মনে ভাবল। ওর ভাবনার মাঝখানে শ্রাবণ আসলো। নীলু, কিরে রেডি হলি? নীলু চমকে উঠল, থতমত মুখ করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি। শ্রাবণ নীলু দিকে একবার তাকিয়ে নিল। মেয়েটাকে একদম অন্যরকম লাগছে। শ্রাবণের ভাষায় চোখ ধাঁধানো। শ্রাবণ নীলুকে একবার ভালোভাবে দেখে নিয়ে বলল, চল। নীলু আমতা আমতা করে বলল, ভাইয়া একটা কথা ছিল। শ্রাবণ পিছন ঘুরে মুচকি হাসল। ও হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু তা নীলুকে বুঝতে দিল হবে না। শ্রাবণ চাই যে নীলু মাঝেও এক প্রকার ছটফটানি হোক, তাই বলল, পরে শুনব, এখন চল, না হলে লেট হয়ে যাবে। নীলু আবার বলল, ভাইয়া এখনই কথাটা শোনো না প্লিজ, খুব দরকারি। শ্রাবণ হাসি কন্ট্রোল করে বলল, বলেছি না, পড়ে তো পড়ে। নীলুর মাঝে অস্থিরতা বাড়ছে। ও শ্রাবণকে এখনই বলতে চাই, কিন্তু শ্রাবণ তো শুনতে নারাজ। এরপর ওরা তিনজন বেরিয়ে গেল। ওয়েটিং রুমে বসে আছে সবাই। এবার মধ্যেই চিন্তার ছাপ। নীলুর শ্রাবণের রেজাল্টের থেকে বেশি ও কিভাবে কথাটা শ্রাবণকে বলবে তাই চিন্তা করছে। নীলু শ্রাবণকে নরম সুরে ডেকে বলল, ভাইয়া প্লিজ এবার কথাটা শুনবে? শ্রাবণের পেট ফাটা হাসি আসছে নীলুর অবস্থা দেখে। তবুও নীলুর মধ্যে চঞ্চলতাটা ওর বেশ লাগছে, তাই আবার বলল, এখন না নীলু, পরে শুনব, এখন আমার চিন্তা হচ্ছে। শ্রাবণের মা বলে উঠল, এমন করছিস কেন? মেয়েটা সেই থেকে কি বলবে বলছে, তুই শুনতাই রজি না, কি বলছে শুনে দেখ। শ্রাবণ আবার বলল, মা পরে শুনব বললাম তো। নীলু এবার পারলে কেঁদেই দেবে। শ্রাবণ বেশ এনজয় করছে মোমেন্টটা। ও এত বছর ধরে নীলুকে ভালোবেসে গেছে নীরবে, আর নীলু এটুকু সময় সহ্য করতে পারছে না। এবার আসলো সকলের নাম এনাউন্সের পালা। সবাই স্টেজের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। সবার সাথে শ্রাবণ ও নীলু এবার শ্রাবণের পাশে গিয়ে দাঁড়িয়ে শ্রাবণের শার্টটা ধরে কাদো কাদো গলায় বলল, প্লিজ ভাইয়া শোনো না। শ্রাবণ মুচকি হেসে বলল, বল কি বলবি? নীলুর চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। শ্রাবণ নীলুর চোখ মুছে বলল, কাঁদলে তোকে পুরো পেতনির মতো লাগে, তা এখন না কেঁদে বল কি বলবি? নীলু চোখ মুছে বলল, আমি তোমাকে ভালোবাসি ভাইয়া। শ্রাবণ মজা করে বলল, ভালোবাসি ভাইয়া? আমাকে তুই ভাই হিসাবে ভালোবাসিস তাই তো? নীলু শ্রাবণের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই বোঝনি? ওদের কথার মাঝেই শ্রাবণের মা শ্রাবণের কাছে এসে বললেন, এই শ্রাবণ তোর নাম ডেকেছে, তুই প্রথম হয়েছিস। উনি আবেগে কেঁদে ফেললেন। শ্রাবণ ওনার কপালে ভালোবাসার পরশ একে বললেন, আমি পেরেছি মা। শ্রাবণ স্টেজে গেল। ওর গলায় একটা মেডেল পরিয়ে একটা সম্বর্ধনা দেওয়া হলো, আর 5 লাখ টাকার একটা চেক ওর সাথে গান করার জন্য একটা এগ্রিমেন্ট সই করল। শ্রাবণকে নিজের সম্বন্ধে কিছু বলতে বললে সে নীলু আর ওর মাকে স্টেজে আসার জন্য বলল। ওনারা স্টেজে যেতেই একপাশে নীলু ও অপর পাশে শ্রাবণের মা দাঁড়ালেন। নীলু মাথা নিচু করে আছে। আজ হাজার হাজার মানুষ ওকে দেখছে গানের জগতে নতুন এক প্রতিভা শ্রাবণ আরহামের সাথে। শ্রাবণ বলতে শুরু করল, প্রত্যেক মানুষের জীবনের সাফল্যের পিছনে একজন নারীর অবদান থাকে, আর সেই নারী হলেন আমার মা। অনেক অভাব অনটনের সংসার থাকলেও তিনি কখনো আমাকে অভাবের ছোঁয়া পেতে দেননি, আগলে আগলে রেখেছেন সব সময়। তাই ওনাকে নিয়ে বললেও আমার ভাষার শেষ হবে না। আর আমার আর এক পাশে যিনি আছেন তিনি হলেন আমার ভবিষ্যৎ জীবনের অর্ধাঙ্গিনী, সারিকা নীলাঞ্জনা। সারিকা নীলাঞ্জনা নামটা শুনতাই রুদ্র চমকে উঠল। জেলের ভিতরে কয়েদিদের পোশাক পরে বসে আছে ও, আর জেলের বাইরে ওর সামনে থানার ওসি শ্রাবণের লাইভ ফাংশন দেখছেন।
ফোনের ভলিউম ফুল স্পিডে দিয়ে, তাই ওর কানে কথাগুলো পৌঁছাচ্ছে। নীলুর নাম শুনে রুদ্রর চোখজোড়া ভরে এলো। মেয়েটা ওর থেকে মুক্তি পেয়ে কত সুখী, এই জন্যই হয়তো বলে কাউকে আঘাত দিয়ে সুখী হওয়া যায় না, যার ফলস্বরূপ রুদ্র আজ জেলে। শ্রাবণ আবার বলতে শুরু করল, জীবনে চলার পথে অনেক কঠিন পথ পার করেছি, তবে আজ আর একটা কঠিন রাস্তা পার করতে যাচ্ছি। কথাটা বলে ওর নীলুর সামনে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ বি মাই কাব্য? যেটা হবে জলের মতো স্বচ্ছ আর কাব্যগ্রন্থেরও মতো সুন্দর, যাকে আমার ভাষায় আখ্যায়িত হবে জলকাব্য। নীলু আবেগে কেঁদে ফেলল। চারিদিক থেকে হাততালির আওয়াজে কান ঝালাফালা করার উপক্রম। সকলের জীবনে ভালোবাসার মানুষটা যদি এভাবেই ভালোবাসত তাহলে সবার জীবনই হতো এক একটা কাব্য, জলকাব্য। সমাপ্ত।